এপারের যারা ছাত্ররা রয়েছে তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এপারের ছাত্ররাও কিন্তু জানে দেশের জন্য লড়াই করতে, দেশের জন্য প্রস্তুত হতে। আমরা তো কমপক্ষে সোশ্যাল মিডিয়ায় এই লড়াইটা করতে পারি। তো বলতে পারো ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। এখান থেকে অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি এই মুহূর্তে রয়েছি সাবরুমের মৈত্রী সেতুতে, যেটা ভারত বাংলাদেশের মৈত্রী ব্রিজ নামে পরিচিত। প্রতিবেশী দেশের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে যে উন্নয়ন, যে ডেভেলপমেন্ট সেটা হয়, সেটার উজ্জ্বল নিদর্শন কিন্তু ওই মৈত্রী সেতু। আমি 5 আগস্টের পর বাংলাদেশে কি হয়েছে সে প্রসঙ্গে আসছি না। এই একটা বাণিজ্যর দুয়ার খুলেছিল এই উত্তর পূর্বাঞ্চলের জন্য, উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা সাবরুমকে কেন্দ্র করে। এবার বিষয় হচ্ছে 133 কোটি টাকা ব্যয়ে ভারত সরকার দ্বারা এই যে প্রকল্পটি বাস্তবায়িত করা হয় এবং 2021 সালে সেটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটির উদ্বোধন করেছিলেন। এবং এই যে সাবরুম এবং ওপাশে রামগড়, এই যে সীমান্ত অঞ্চলের মানুষ কিন্তু নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন এবং এই যে বাণিজ্য দুয়ার, সেটাই কিন্তু উভয় দেশের কিন্তু লাভ হতো। 5 আগস্টের পর বাংলাদেশের চিত্র পাল্টে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেন। তারপর সমন্বয়করা ক্রমাগত কিন্তু ভারত বিদ্বেষ, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দখল, পশ্চিম বাংলাকে দখল, আসামকে দখলের হুমকি দিচ্ছেন, ত্রিপুরাকে দখলের হুমকি দিচ্ছেন এবং চিকেন নেককে নিয়ে তারা বারবার বক্তব্য রাখছেন। আমি আমার ক্যামেরা পার্সন মুকুলকে বলবো একটু দেখাতে, এই যে ব্রিজের অপর প্রান্তে কিন্তু রয়েছে রামগড়, সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এখান থেকে 72 কিলোমিটার কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, এবং এই চট্টগ্রামের যে ফেনী ব্রিজ, সেটাই হচ্ছে বাংলাদেশের চিকেন নেক। আমি বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, বাংলাদেশের সমন্বয়করা যারা মন্ত্রী তারা কি বলছেন আমাদের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে, আমি সেই প্রসঙ্গে আসছি না। আমি এইটুকু বলতে চাইছি যে প্রতিবেশীর সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তাহলে কি উন্নয়ন হয়, কি অভূতপূর্ণ উন্নয়ন হয়, তার নিদর্শন কিন্তু এই মৈত্রী সেতু। এবং সম্পূর্ণ ভারত সরকার সেটা ব্যয়ভার বহন করেছে। এবং আরো বিস্তারিত জানবো, এখানকার যিনি স্থানীয় সাংবাদিক রয়েছেন আমার বন্ধু ত্রিদীপ পাল, আমি ত্রিদীপের কাছে যাব। ত্রিদীপ, এই যে মৈত্রী সেতুটা হয়েছে, এখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন দুদেশের, তোমরা সেই সংবাদগুলি কভার করেছো এবং সাবরুম, এপাশে সাবরুম, ওপাশে রামগড়ের বাসিন্দারা একটা নতুন স্বপ্ন দেখেছিলেন যে এটা একটা বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে। এখন বর্তমান পরিস্থিতি কি, এটার কি ভবিষ্যৎ রয়েছে? বর্তমানে 5ই আগস্টের পর বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক যে পরিবর্তন হয়, সে পরিবর্তনের পর এই মৈত্রী সেতুকে নিয়ে সাবরুমবাসী, শুধু সাবরুমবাসী না, অ্যাকচুয়ালি পুরো ত্রিপুরা রাজ্য এবং পুরো উত্তর পূর্বাঞ্চলের একটা গেটওয়ে হিসেবে একটা রূপ পেতে যাচ্ছিল আমাদের সাবরুম, যেটাকে কেন্দ্র করে সাবরুম মানুষের উৎসাহ উদ্দীপনারও কোনো অভাব ছিল না। কিন্তু 5ই আগস্টের পর থেকে এই ব্রিজটার উদ্বোধনের ব্যাপারটা, যে চলাচল শুরু হওয়ার যে ব্যাপারটা, মোটামুটি এক প্রকার শুরু হওয়ার পথে ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাংলাদেশের, তো এখন বর্তমানে এই মৈত্রী সেতুর উদ্বোধনটা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে রয়েছে, যার ফলে আমাদের সাবরুমবাসী আর্থিকভাবে, বিশেষ করে বাণিজ্যিকভাবে যে লাভবান হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে সেই যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। আচ্ছা, চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি কানেক্ট হলে বাংলাদেশ তো আর্থিকভাবে লাভবান হতো। হ্যাঁ, সে বিষয়ে সেটা তো নিশ্চয়ই হতো, কারণ এখানে এই যে ব্রিজ নির্মাণ, এই যে মৈত্রী ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে, প্লাস ল্যান্ড পোর্ট অথরিটি বাংলাদেশ এবং ল্যান্ড পোর্ট অথরিটি ইন্ডিয়ার যে পুরো কনস্ট্রাকশন ওয়ার্ক, এখনো আপনারা দেখতে পাবেন ওই দিকে কনস্ট্রাকশন চলছে বাংলাদেশ সাইডে। ইমিগ্রেশনের প্রক্রিয়াও মোটামুটি একটা ফাইনাল স্টেজে চলে এসেছিল, কিন্তু বাদশাদে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যে রাজনৈতিক পট পরিবর্তন, সেটাই এখন সাবরুমবাসীর যে স্বপ্ন তৈরি হয়েছিল এটাকে ঘিরে, সেই স্বপ্নটা এখন অস্তমিতর
যাওয়ার পথে রয়েছে। যদিও বাণিজ্যিকভাবে বাংলাদেশও লাভবান হতো, কিন্তু তাদের যে অনর মনোভাব, ভারত বিদ্বেষী মনোভাব, যার কারণে এই ব্রিজের কাজটা থমকে যাওয়ায় বাণিজ্যিকভাবেও ব্যাপক পরিমাণে ভারতের দিক থেকে যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বাংলাদেশের তরফ থেকেও কিন্তু তারা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আমি আগেই বলেছি যে এই মৈত্রী সেতু কিন্তু এটা বন্ধুত্বের উজ্জ্বল নিদর্শন। ভারত সরকার এটা সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে, এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে ত্রিদ্বীপ সীমান্তের এপারে যে ভারত বিদ্বেষী স্লোগান ক্রমাগত উঠছে, আমাদের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলকে দখলের যে হুমকি দেওয়া হচ্ছে, চিকেনকে গ্রাস করার যে হুমকিটা দেওয়া হচ্ছে, সেটাকে তুমি সাংবাদিক হিসাবে এই সীমান্ত এলাকার কিভাবে দেখছো, এবং তুমি এটা কিভাবে বিশ্লেষণ করতে চাইবে? এটা আমি যদি আমাকে ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে আমি এটাকে পাগলের প্রলাপ বলবো। কারণ এইখানে তাদের বাংলাদেশের যে সামরিক শক্তি বলো, আর্থিক শক্তি বলো, মানে কোনো দিক থেকেই তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসে না। তো এটা শুধুমাত্র বাংলাদেশে যে একটা হুজুগ তৈরি করার জন্য তারা এটা দিয়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, তোমার কি মনে হয় বর্তমানে এই পরিস্থিতি যদি চলে বাংলাদেশে, তাহলে এই যে মৈত্রী সেতু, এই যে সীমান্ত বাণিজ্য যেটা বিষয় হচ্ছে, যেটা যেটা সাবরুম স্বপ্ন দেখছে, সাবরুমবাসী স্বপ্ন দেখছে, ত্রিপুরাবাসী স্বপ্ন দেখছে, সেটা কি অদূরেই থাকবে? বর্তমানে যেভাবে বাংলাদেশ সরকার ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে, যদি এভাবেই চলতে থাকে, তাহলে এই ব্রিজের ভবিষ্যৎ তো আমি একজন সাংবাদিক হিসেবে কিছু দেখছি না। যদি এরকমই পরিস্থিতি থাকে যে রামগড়, সেখানে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত মানুষের সাথে একটা সুসম্পর্ক ছিল আমাদের এই দেশের মানুষের। যদিও কাঁটাতারের পরে সম্পর্কের অনেক দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক ছিল শুধুমাত্র দেশের না, দেশের যে নাগরিকদের মধ্যে সীমান্তবর্তী যে নাগরিকরা ছিল দুদেশেরই, সেটাও এই ক্ষেত্রে প্রভাবিত হয়েছে। আচ্ছা, ত্রিপুরার বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তাহলে এই সাবরুমের সীমান্ত অঞ্চলে কি অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটছে? তোমরা কি স্থানীয় সাংবাদিক হিসাবে কি এই ধরনের কোনো খবর পাচ্ছ, কিংবা এগুলো কভার করছো? হ্যাঁ, প্রতিনিয়তই কিন্তু এখানে মৈত্রী ব্রিজ এলাকা দিয়ে নয়, কিন্তু বিভিন্ন যে সীমান্ত এলাকা রয়েছে, সীমান্ত এলাকাগুলি দিয়ে কিন্তু প্রায়ই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে, এবং কিছু পুলিশের জালে ধরাও পড়ছে। এর মধ্যে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে, কিছুদিন আগেও কিন্তু এখান থেকে অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ। আচ্ছা, আমি যেটা শেষ তোমার কাছে জানতে চাইবো যে এখান থেকে কিন্তু যে রোহিঙ্গা ক্যাম্প, যেটা মায়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সরকার, এবং এটা কিন্তু পাশেই, তোমাদের সাবরুমের পাশেই কিন্তু সেই রোহিঙ্গা ক্যাম্প, এবং রোহিঙ্গারা কিন্তু ভারতে অনুপ্রবেশের বারবার চেষ্টা করে, গ্রেপ্তার হয়। হ্যাঁ, তো এই যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ, সেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? নিশ্চয়ই যে কোনো অনুপ্রবেশকারী কিন্তু দেশের পক্ষে বিপজ্জনক। সেক্ষেত্রে রোহিঙ্গা যে জনজাতি আছে, তো তাদের অনুপ্রবেশও কিন্তু বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ। কারণ প্রথমেই এখানকার যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেখানে একটা রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে একটা সাম্প্রদায়িক একটা অ্যাঙ্গেল চলে আসছে, যার ফলে এখানে কিন্তু সার্বিকভাবে যদি আমরা যাই, তো নিশ্চয়ই রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ, সেটা আমাদের দেশের পক্ষেও ক্ষতিকারক এবং বিপজ্জনক। পাশাপাশি সাবরুম, বিশেষ করে যেহেতু সাবরুমকে কেন্দ্র করে সবকিছু হচ্ছে, তাহলে সাবরুমের পক্ষেও আরো অনেক বেশি ক্ষতিকারক। ধন্যবাদ ত্রিদীপ। তো আমার সাথে ছিল আমার বন্ধুবার, আমার সহকর্মী ত্রিদীপ পাল, এবং ত্রিদীপ যেটা জানালো, যেটা আপনাদের সামনে তুলে ধরলো, যে এই মৈত্রী সেতুর গুরুত্ব কিন্তু অপরিসীম। ভারত বাংলাদেশ দুটি বন্ধু সম রাষ্ট্র কিন্তু 5 আগস্টের পর ক্ষমতার পালা বদলের পর কিন্তু সে সবকিছু যে যে স্বপ্নটা ছিল, সীমান্তের মানুষ দেখেছিলেন বাণিজ্যের নতুন দুয়ার করবে, সেটা কিন্তু, সেই স্বপ্নটা কিন্তু চুরমার হয়ে গেছে। এবং আমি আবারও বলছি যে বন্ধুত্বের উজ্জ্বল নিদর্শন হিসাবে কিন্তু এই যে মৈত্রী সেতু সহ, যে এই যে বাংলাদেশেরও রোড ডেভেলপমেন্ট প্রজেক্টের কিন্তু ভারত সরকার অর্থ নিয়োগ করেছে, এবং এই যে মৈত্রী সেতু, সেটাতে কিন্তু 133 কোটি টাকা ব্যয় হয়েছে। তো
এই মৈত্রী সেতু কবে চালু হবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উপরে দাঁড়িয়ে এই যে একটা বাণিজ্যিক দুয়ার সেটা কবে খুলবে সেটা এখন বলা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্ররা এখানে এসছে। কেমন লাগছে মৈত্রী সেতুতে এসে? ভালো। প্রথমবার এসছো? না না, দ্বিতীয়বার। দ্বিতীয়বার। তো এপাশে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ। কি মনে হয় এই যে বাংলাদেশিরা যে ভারতকে হুমকি দিচ্ছে, উত্তর পূর্বাঞ্চলকে দখল করবে, এবং যারাও সেখান থেকে হুমকি দিচ্ছে সেরাও ছাত্র এবং তোমরাও ছাত্র, কি বলবে বাংলাদেশের সেই ছাত্র সমাজকে? কি বলবো আর? যা হচ্ছে কি ভালো? না না, ভালো হচ্ছে না। কি 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 রানীরে ফিরান দরকার। না 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 না, এসব আমরা বলতে পারি না। আমরা ভারত একটা শান্তিকামী দেশ। হ্যাঁ, তারা বলছে মানে আমরা গেলে এক মিনিট টিকতে পারবো না আমরা, মানে আমরা যদি এখানে যাই হ্যাঁ। ফোর্স লইয়া, আমরা ওরা এক মিনিট টিকতে পারতাম না। ওরা তো ত্রিপুরা দখল করেই ফেলছে, ওরা তো আসাম দখল করেই ফেলছে, ওরা তো পশ্চিমবাংলা দখল করেই ফেলছে, ওরা তো হুমকি দেয় ছাত্ররা। ছাত্রের স্বভাবটা কি হওয়া উচিত? গরম হওয়া উচিত। ওরা হওয়া উচিত। হ্যাঁ, যদি বাংলাদেশের ছাত্ররা হুমকি দেয়, তোমরা হুমকি দেবে? হওয়া হুমকি দেবো, মেরে কাঁদিয়ে ফেলবো সালা ওদেরকে, এমন মারবো সালা, পাবেন না বলিয়ে দেবো। যাই হোক, এই ক্ষোভ এবং আক্রোশ কিন্তু এখানকার ছাত্রদের মধ্যে রয়েছে। আমি 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 আবারও দু একজনের সাথে কথা বলতে চাই। এখান থেকে কি একটা স্লোগান হবে, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হবে কি? হবে কি? হবে কি? আমরা এ পারের যারা ছাত্ররা রয়েছে তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এ পারের ছাত্ররাও কিন্তু জানে দেশের জন্য লড়াই করতে, দেশের জন্য প্রস্তুত হতে। আমরা তো কমপক্ষে সোশ্যাল মিডিয়ায় এই লড়াইটা করতে পারি। তো বলতে পারো, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে